ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত ছাত্রছাত্রী এবং পাঠক সমাজকে স্বাগত জানাই। BHIC 134 পেপার হিস্ট্রি অফ ইন্ডিয়া 1707 to 1950 এর ইউনিট নাম্বার 9 এবং আজকের টপিক সোশিও রিলিজিয়াস মুভমেন্ট ইন 19th সেঞ্চুরি। এই আলোচনায় আমি অঞ্জন কুমার বাসু সমস্ত পাঠক সমাজকে যে বিষয়গুলির উপর আজকে দৃষ্টি নিবদ্ধ করতে বলবো তা হলো 19 শতকের সামাজিক ধর্মীয় আন্দোলন। আমরা সবাই জানি ব্রিটিশ শাসনে মোটামুটি 50 বছর শাসন চলার পর সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং রাজনৈতিক ক্ষেত্রে ভারতীয় সমাজে যে জাতির প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল তাতে করে সামাজিক ক্ষেত্রে, বিশেষ করে সামাজিক ধর্মীয় আন্দোলনের আবশ্যিকতা বা প্রয়োজনীয়তা তৈরি হয়েছে এবং সেই সামাজিক ধর্মীয় আন্দোলনের প্রবাহমানতা যে বিষয়গুলির উপর দাঁড়িয়ে নির্মিত হয়েছিল বা তৈরি হয়েছিল সেই বিষয়ের উপর আজকে আমরা আলোকপাত করব। আমাদের মনে রাখতে হবে সংস্কারের ক্ষেত্রে যে প্রধান উদ্দীপকগত ধারণা এক্ষেত্রে কাজ করেছিল তাকে আমরা দুটো পর্বে বা ফেজে আলোচনা করতে পারি। নাম্বার 1 রেশনালিজম বা যুক্তিবাদ এবং নাম্বার 2 ইউনিভার্সালিজম বা সার্বজনীনতার ধারণা। মূলত সমাজ সংস্কারের ক্ষেত্রে সংস্কারক নেতৃবৃন্দের যে বিষয়টি সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল তা হচ্ছে যুক্তিবাদ। মূলত ব্রিটিশ শাসনে দ্বারা আক্রান্ত হয়ে ভারতীয় সমাজ ক্রমেই কোথায় যেন একটা গুটিয়ে পড়ার
ধারণার দ্বারা চালিত হয়েছিল। তাই সমাজ সংস্কারকরা যুক্তিবাদকে সামনে এনে সামাজিক ক্ষেত্রে প্রচলিত রীতি নীতিকে তারা সংস্কারের প্রয়োজনীয়তা বোধ করেছিলেন এবং এই ধারণার দ্বারা চালিত হয়েছিলেন ব্রাহ্ম সম্প্রদায়, ইয়ং বেঙ্গল গোষ্ঠী এবং পরবর্তীকালে প্রার্থনা সমাজ, আর্য সমাজ, সিং সভা মুভমেন্ট, আলিগড় আন্দোলন, যারা কিন্তু যুক্তিবাদকে প্রাধান্য দিয়েছিলেন এবং যুক্তির দ্বারা সমাজের কুলসতাকে দূর করার উদ্যোগী হয়েছিল। আমাদের ভুলে গেলে চলবে না, তবে এই যুক্তিবাদী ধারণা অবশ্যই কিন্তু পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের দ্বারা কিছুটা হলেও প্রভাবিত ছিল। ব্রাহ্ম আন্দোলনকারীদের কথাই বলুন, ইয়ং বেঙ্গল আন্দোলনকারীদের কথাই বলুন, প্রার্থনা সমাজ সংস্কারকদের কথাই বলুন বা আর্য সমাজের কথাই বলুন, বা উত্তরপ্রদেশ ইউপিতে প্রচলিত কায়স্থ মুভমেন্ট এর কথাই বলুন, সবটাই কিন্তু যুক্তিবাদ ই ধ্যান ধারণার দ্বারাই চালিত হয়েছিল। তার পাশাপাশি সংস্কারকদের বিশ্ব সার্বজনীনতার ধারণা তাদের কাজকর্মের মধ্যে ক্রমাগত যুক্ত হয়েছিল। এই বিশ্ব সার্বজনীনতার ধারণা যার সঙ্গে কিন্তু যুক্ত ছিল এক ঈশ্বরবাদের ধারণা, অর্থাৎ সৌভ্রাতৃত্ব, ধর্মনিরপেক্ষতার নীতি সমাজ সংস্কারকদের সংস্কার কাজে উদ্বুদ্ধ করেছিল। মোটের উপর বলা যায় সমাজ সংস্কারের ক্ষেত্রে যুক্তিবাদ এবং সার্বজনীনতার ধারণা একাত্ম হয়ে 19 শতকের সংস্কারকদের আন্দোলিত করেছিল এবং তার দ্বারা সমাজ উপকৃত হয়েছিল। বিশেষ করে সমাজ সংস্কারের ক্ষেত্রে যারা অগ্রগণ্য ভূমিকা পালন করেছিল বা করেছিলেন, তার সূচনা পর্ব অবশ্যই বাংলাকে
কেন্দ্র করে তৈরি হয়েছিল। প্রধান সংস্কারক হিসেবে যারা প্রথম দিকে যথেষ্ট প্রভাব বিস্তার তৈরি করেছিলেন, আমি মূলত আজকে সেই সমস্ত সংস্কারকদের চিন্তা চেতনার উপর আলোকপাত করতে চাই। আপনারা খেয়াল রাখবেন, এই সমস্ত প্রধান সংস্কারকদের মধ্যে আধুনিক ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায় এর চিন্তা চেতনাকে আমরা প্রাধান্য দিতে চাই। আমরা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং অপর ব্রাহ্ম আন্দোলনকারী কেশবচন্দ্র সেনের বিষয়ে আমরা পর্যায়ক্রমে আজকে আলোচনায় আলোকপাত করার চেষ্টা করব। আমাদের ভুলে গেলে চলবে না, 18 শতকের শেষ দিকে যখন বাংলায় ব্রিটিশ শাসন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়, তখন জনগণ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি যথেষ্ট সংকীর্ণ হয়ে পড়েছিল এবং তাদের মানসিক ও নৈতিক অবস্থার ক্ষেত্রেও জড়তা ও নিশ্চলতার পরিবেশ তৈরি হয়েছিল। তবে পরবর্তী শতকে এসে কেবলমাত্র বস্তুতান্ত্রিক স্বাচ্ছন্দ্যের কথা বাদ দিলে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাংলাকে কেন্দ্র করে সমগ্র ভারতে এক প্রগতি বা অগ্রগতির দিশা লক্ষ্য করা গিয়েছিল। এটি যৌক্তিক চিন্তাধারার এক অতি উচ্চ ধারণ, যা ক্রমে সমাজ সংস্কার আন্দোলনকে প্রভাবিত করেছিল। বিশেষ করে ব্রাহ্ম আন্দোলন রাজা রামমোহন রায়কে কেন্দ্র করে, পরবর্তীকালে তার উত্তরসূরি হিসেবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেন, আবার উত্তর পশ্চিম ভারতে প্রার্থনা সমাজ, আর্য সমাজের কর্ম প্রক্রিয়া, আবার স্যার সৈয়দ আহমেদের নেতৃত্বে আলিগড় আন্দোলন, এর মাধ্যমে মুসলিম সমাজের পুনরুজ্জীবনের
যে প্রচেষ্টা শুরু হয়েছিল তাতে করে সমগ্র ভারতকে পুনরুজ্জীবিত করার আন্দোলনে সামিল করা গিয়েছিল। আমরা পর্যায়ক্রমে দেখার চেষ্টা করব কারা এক্ষেত্রে কি জাতীয় ভূমিকা গ্রহণ করেছিলেন। আমি প্রথমে রাজা রামমোহন রায়ের ধারণা ওপর জোর দেব। রাজা রামমোহন রায় 1774 থেকে 1833 এই পর্বে ওনার কাজকর্ম নিয়ন্ত্রিত হয় এবং 19 শতকের প্রারম্ভে এদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং শিক্ষা ক্ষেত্রে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল তা থেকে রাজা রামমোহন রায় ভারতবাসীকে বের করে আনার চেষ্টা করেছিলেন। রবীন্দ্রনাথ তাকে প্রথম আধুনিক মানুষ এবং শেষের দিকে শেষ কার্যত দুর্বল মুঘল সম্রাট আকবর তিনি তাকে রাজা উপাধি প্রদান করেছিলেন। তিনি ভারতীয় জীবনধারায় পাশ্চাত্যের প্রগতিশীল চিন্তা চেতনাকে অনুপ্রবেশ ঘটিয়ে যে আধুনিকতার বাতাবরণ তৈরি করেছিলেন তা নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 1814 বা 1815 তিনি রংপুর থেকে কলকাতা এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি যদিও হুগলি জেলার এক ব্রাহ্মণ পরিবারে, সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু 1814-15 সালে তিনি রংপুর থেকে কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং এখানে কলকাতাতে তিনি তার সংস্কার কর্মসূচি গ্রহণ করার উদ্যোগ শুরু করেন। 1815 সালে তিনি আত্মীয় সভা স্থাপন করেন, যে সভায় তিনি তার পরিচিত মানুষদেরকে নিয়ে সাপ্তাহিক আলোচনা করতেন এবং হিন্দু ধর্মের বিভিন্ন কুসংস্কারকে শাস্ত্রের উদ্ধৃতির মাধ্যমে জনসমাজকে সচেতন করা
উদ্যোগী কর্মসূচি গ্রহণ করেন। পাশাপাশি তিনি পৌত্তলিকতার বিরোধিতা শুরু করেন এবং একেশ্বরবাদের ধারণাকে সামনে আনেন এবং পৌত্তলিকতা বিরোধী আন্দোলন গড়ে তোলেন। ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি একটি নির্দিষ্ট স্থানে ঈশ্বর উপাসনা উপর জোর দেন এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে 1828 সালে প্রথমে তিনি ব্রাহ্ম সভা, পরবর্তীকালে 1830 সালে তিনি ব্রাহ্ম সভাকে কার্যত ব্রাহ্ম সমাজে রূপান্তরিত করেন। তার একমাত্র লক্ষ্য ছিল বেদান্তের প্রতিপাদ্য একেশ্বরবাদকে প্রতিষ্ঠা করা বা পুনর্জন্ম প্রদান করা। তিনি কোন নতুন ধর্মীয় মতাদর্শ সৃষ্টি করতে চাননি, বরং তিনি হিন্দু সাংস্কৃতিক ঐতিহ্যকে সংস্কারের মাধ্যমে আরো বেশি যুগ উপযোগী করার নীতিতে বিশ্বাস দেখিয়েছিলেন। এর পাশাপাশি তিনি খ্রিস্টান মিশনারিদের বা ইংরেজ কর্তৃপক্ষের অজ্ঞতা এবং পক্ষপাত দুষ্টতাকে কাটিয়ে তোলার উদ্যোগী ভূমিকা হিসেবে হিন্দু ধর্মকে রক্ষা করার চেষ্টা করেছিলেন এবং তার জন্য পবিত্র ধ্যান ধারণা এবং যুক্তিবাদকে ধর্মীয় ক্ষেত্রে স্থান দিয়েছিলেন। বলা বাহুল্য এইভাবে ব্রাহ্ম আন্দোলনের সূচনা হয় এবং ধর্মীয় এবং সমাজ সংস্কার আন্দোলনের ক্ষেত্রে রাজা রামমোহন রায় অগ্রগণ্য ব্যক্তিত্ব হিসেবে উঠে আসেন। তবে আমাদের মনে রাখতে হবে সমাজ সংস্কারের ক্ষেত্রে রামমোহন রায় এক নতুন যুগের সূচনা করেছিলেন এবং এক্ষেত্রে তিনি এদেশে হিন্দু মহিলাদের দুর্দশাকে দূর করার প্রচেষ্টায় নিজেকে যুক্ত করেছিলেন। তিনি তার জীবনে বেশিরভাগ সময় ব্যয় করেছিলেন নারী জাতির অগ্রগতির সাধন। তবে রামমোহন রায় সমাজ সংস্কারের ক্ষেত্রে সতর্কতামূলক নীতির দ্বারা কিন্তু চালিত হয়েছিলেন। তিনি জোর করে
সমাজ ব্যবস্থার উপর কোনো কিছুই চাপাতে চাননি। কেননা তার মনে হয়েছিল চাপিয়ে দেওয়া বা আইন করে ভারতীয় সমাজকে পাল্টানো যাবে না। পাল্টাতে হবে মানুষের অন্তরকে, এবং তার জন্য যে জাতীয় কর্মসূচি গ্রহণ করা উচিত তার দ্বারা কিন্তু তিনি চালিত হয়েছিলেন। রামমোহন রায় সমাজ সংস্কারের ক্ষেত্রে মানুষের শুভবুদ্ধির ওপরই জোর দিয়েছিলেন। এবং মানুষের শুভবুদ্ধির দ্বারা যখন কোনো ভেতর থেকে সংস্কারী প্রবণতা তৈরি হয় তাকে থামানো যায় না, এমন নীতি কিন্তু রাজা রামমোহন রায় বিশ্বাস করতেন। তিনি সতীদাহ প্রথা বিলোপের জন্য বহু বছর ধরে আপ্রাণ চেষ্টা করেছিলেন। এই অমানবিক প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য সরকারের নিকট বারংবার আবেদন করেছিলেন। এই প্রথা যে ধর্মশাস্ত্র কর্তৃক অনুমোদিত নয় তা সরকারের নিকট একাধিকবার তিনি পেশ করেছিলেন। ধর্মশাস্ত্র থেকে তিনি উদ্ধৃতি তুলে এবং বিভিন্ন প্রচার পুস্তিকার মাধ্যমে এই আন্দোলনের ধারাবাহিকতাকে চালিয়ে গিয়েছিলেন। তার বিখ্যাত পত্রিকা সংবাদ কৌমুদীর মাধ্যমে তিনি এর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যান। কিন্তু বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং যখন আইন প্রণয়নের মাধ্যমে সতীদাহ রদের বিরুদ্ধে উপদেশ দিয়েছিলেন, যখন বেন্টিং আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন, তখন তাকে সমর্থন করা থেকে রামমোহন বিরত থাকে। তিনি মত প্রকাশ করেছিলেন সতীদাহ পালনের পথে বাধা বিপত্তিগুলোকে বাড়িয়ে বা পুলিশি আইন দ্বারা পরোক্ষভাবে সমাজকে এই কুপ্রথা নীরবে অবদমন করা সম্ভব হবে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে মানুষের মনে থেকেই যাবে। আসলে
রামমোহন রায় অসংখ্য ভাষা রপ্ত করেছিলেন, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান সম্পর্কে সচেতন ছিলেন, যুক্তিবাদ এবং সার্বজনীনতার ধারণা তার মধ্যে ছিল। ফলে তিনি যেই আন্দোলনের ধারাবাহিকতা তৈরি করেন তা অতি দ্রুত ভারতের বিভিন্ন প্রান্তের সংস্কারকদের উজ্জীবিত করেছিল। বলা যায় রামমোহনের প্রচেষ্টা ভারতীয় সমাজের কাছে এক বড় ধাক্কা ছিল। যে ধাক্কার ফলে চিন্তা এবং চেতনার জগতে ভারতবাসী নতুন করে ভাবতে শুরু করে। অতি দ্রুত রামমোহনের চিন্তা চেতনা বা ধর্মীয় সংস্কার আন্দোলন বাংলার বাইরে ভারতের বিভিন্ন স্থানে প্রচার এবং প্রসার ঘটতে থাকে। আপনারা ভাবলে অবাক হবেন, রামমোহন রায় হিন্দুত্বকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। এই সাংস্কৃতিক ঐতিহ্যকে তিনি সংস্কার এর মাধ্যমে পুনরুজ্জীবিত করতে চেয়েছিলেন। কখনোই তিনি নতুন কোন ধর্মীয় মতাদর্শ বা পথের দ্বারা চালিত হননি। রামমোহন রায়ের চিন্তা চেতনাকে যারা পরবর্তীকালে এগিয়ে নিয়ে যান, সেক্ষেত্রে ঠাকুর পরিবার, বিশেষ করে রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। আঠারোশো সালে যখন রামমোহন রায়ের মৃত্যু হয়, কিছুদিনের মধ্যে ব্রাহ্ম আন্দোলন বা সমাজ সংস্কারের ক্ষেত্রে একটা ভাটা লক্ষ্য করা যায়। সেই জায়গাটা পুনরায় সক্রিয় করার জন্য মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী পত্রিকা বা তত্ত্ববোধিনী সভা মাধ্যমে প্রথমে এবং পরবর্তীকালে ব্রাহ্ম মতাদর্শের দ্বারা দীক্ষিত হয়ে
ব্রাহ্ম ধর্মীয় সংস্কার আন্দোলনের দ্বিতীয় পর্বের সূচনা করে। তবে তার এই কাজে অপর যে ব্যক্তিত্ব তাকে যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি হলেন তার সহপাঠী পিয়ানী মোহন সেনের পুত্র কেশবচন্দ্র সেন। 1838 থেকে 1884 ব্রাহ্ম আন্দোলনের প্রধান পুরুষ ছিলেন এই কেশবচন্দ্র সেন। তবে এ প্রসঙ্গে আমি বলতে চাই 1858 খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন সিমলা থেকে কলকাতায় ফিরে আসেন তখন কিন্তু তার সহপাঠী পিয়ারী মোহন সেনের পুত্র কেশবচন্দ্র ব্রাহ্ম আন্দোলনে যোগ দেন। অতঃপর কেশবচন্দ্র হাত ধরে ব্রাহ্ম আন্দোলন এর ক্ষেত্রে নতুন প্রাণের সঞ্চার ঘটে। তবে এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে কেশবচন্দ্র সেন ও দেবেন্দ্রনাথ ঠাকুরের পারস্পরিক সহযোগিতায় পরিচালিত ব্রাহ্ম আন্দোলন খুব বেশি দিন স্থায়ী হয়নি। কেননা মাত্র এক দশকের মধ্যে, মাত্র 10 বছরের মধ্যে দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম সমাজের বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয়, যা তাদের মধ্যে বিরোধ তৈরি করে। ফলে ব্রাহ্ম আন্দোলনে একটা ভাঙন আমরা লক্ষ্য করি। আসলে কেশবচন্দ্র সেনের সামাজিক নীতিসমূহ চূড়ান্ত সংস্কারকামী মনোভাব ও সামাজিক বিপ্লবের জন্য ঐকান্তিক প্রচেষ্টা কোথায় যেন দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম আন্দোলনের মধ্যে খুঁজে পাওয়া আধ্যাত্মিক মুক্তি ও ধর্মীয় লক্ষ্যের সঙ্গে আদৌ সঙ্গতিপূর্ণ ছিল না। আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন। তাহলে কেশবচন্দ্র সেন চেয়েছিলেন সমাজ সংস্কারের মাধ্যমে বিপ্লব সাধন করতে, আর দেবেন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন আধ্যাত্মিক মুক্তি
এই দুইয়ের চাওয়া মধ্যে অসঙ্গতি ছিল, যার ফলে উভয়ের মধ্যে সংঘাত অনিবার্য রূপ নিয়েছিল। ফলে খুব শীঘ্রই ব্রাহ্ম সমাজের ভাঙনকে অনিবার্য করে তোলে এবং অবশেষে 1866 সালের 15 নভেম্বর, মনে রাখবেন 1866 সালের 15 নভেম্বর কেশবচন্দ্র সেন পৃথকভাবে ভারতের ব্রাহ্ম সমাজ স্থাপন করেন। আর এই সময় থেকে কেশবচন্দ্রের নেতৃত্বে নব্য ব্রাহ্মগণরা নতুন বিশ্বাসের দ্বারা চালিত হয়ে ব্রাহ্ম আন্দোলনের ধারাকে আরো প্রসারিত করার উদ্যোগী হন। পাশ্চাত্য সভ্যতা এবং পাশ্চাত্যের প্রকৃতি সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান লাভের উদ্দেশ্যে 1870 কেশবচন্দ্র ইংল্যান্ডে যান এবং এখানে ইংরেজ সংস্কার আন্দোলন সম্বন্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন এবং তাকে স্বদেশে অনুরূপ সংস্কার আন্দোলন গড়ে তুলতে হবে, এই জাতীয় ধারণার দ্বারা চালিত হতে হয়। এইভাবে ইংরেজ সংস্কার আন্দোলন সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং স্বদেশে অনুরূপ আন্দোলনের গড়ে তোলার মানসিকতা কেশবচন্দ্রকে উদ্বুদ্ধ করে। তবে আমাদের মনে রাখতে হবে তার ইংল্যান্ডে অবস্থানকালে ভারতীয় জনগণ উন্নতি বিধানের উদ্দেশ্যে মিস মেরি কার্পেন্টার কে সম্পাদক করে ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল। এবং স্বদেশে ফিরে এসে কেশবচন্দ্র সেন ওই সংস্থার সঙ্গে সংগতি এবং সামঞ্জস্য বিধান করে সমাজ সংস্কারের উদ্দেশ্যে ইন্ডিয়ান রিফর্মস অ্যাসোসিয়েশন স্থাপন করেছিল। এই সংগঠনের 5টি বিভাগ ছিল, যেগুলির পৃথক উদ্দেশ্য এবং পৃথক কার্যনির্বাহী সমিতি ছিল। এই বিভাগগুলি ছিল নারীদের উন্নতি সাধনের একটি বিভাগ, শ্রমজীবীদের শিক্ষার উন্নতি ও শিক্ষা সংক্রান্ত কর্মসূচির একটা বিভাগ, দান ছত্র অসহায় মানুষদের দৈনন্দিন জীবন পরিচালনার জন্য দান ছত্র, দরিদ্রের জন্য স্বল্প মূল্যের সাহিত্য
এবং সংযমী শিক্ষা দেওয়ার জন্য একটা বিভাগ। এইভাবে ব্রাহ্ম আন্দোলনকে ঢেলে সাজানো হয়েছিল কেশবচন্দ্র সেনের নেতৃত্বে। দরিদ্র মানুষদের জন্য স্বল্পমূল্যে সাহিত্য সৃষ্টির উদ্দেশ্যে 1870-এর নভেম্বরে সুলভ সমাচার নামে 1 পয়সা একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়, যা প্রচার সংখ্যা খুব দ্রুত গতিতে বাড়তে থাকে। তবে কেশবচন্দ্র রাজা রামমোহন রায়ের মতো নারী শিক্ষাকে এবং নারী জাতির অগ্রগতি সাধনকে ব্রাহ্ম সমাজ সংস্কার আন্দোলনে কর্মসূচির সর্ব অগ্রে অর্থাৎ প্রথম দিকে স্থান দিয়েছিলেন। আপনারা স্মরণে রাখবেন, অনেক বিষয় আমি আগেই উল্লেখ করেছি। দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম বিবাহ, আধ্যাত্মিক চিন্তা চেতনা, অসবর্ণ বিবাহ এবং সংস্কার কর্মসূচির নীতিগত বা আদর্শগত ধারণাকে কেন্দ্র করে মতবিরোধ তৈরি হয়েছিল। তবে কেশবচন্দ্র সেন যে সম্পূর্ণভাবে রামমোহন রায়ের নীতি বা আদর্শের দ্বারা 100% অনুকরণ বা অনুসরণের দ্বারা চালিত হয়েছিলেন তা কিন্তু নয়। আমাদের মনে রাখতে হবে, নবীন ও উদ্দীপ্ত কেশবচন্দ্র বেশ কিছু ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের বিপরীতে অবস্থান করতেন। বিশেষ করে তিনি অনেকাংশে চরমপন্থী মতদাস্যের দ্বারা চালিত হয়েছিলেন। যেমন কোন সামাজিক প্রথা যদি যুক্তিসিদ্ধ না হয়, তাহলে এক মুহূর্তের জন্য সেটিকে সহ্য করা উচিত নয়। যে কোনো মূল্যে, এমনকি আইন প্রণয়নের দ্বারাও সেটিকে নির্মূল করা প্রয়োজন। এমন চরমপন্থী মতাদর্শে কেশবচন্দ্র সেন বিশ্বাস করতেন। পাশাপাশি কেশবচন্দ্র সেন এক সর্বব্যাপী সমাজ সংস্কারের কর্মসূচি দ্বারা চালিত হয়েছিলেন। তার সংস্কার শুধুমাত্র নারী কেন্দ্রিক নয়, তার সংস্কার শুধুমাত্র শ্রমিক কেন্দ্রিক নয়, তার সংস্কার শুধুমাত্র সমাজ সংস্কারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি।
তিনি যে সর্বব্যাপী সংস্কার কর্মসূচি গ্রহণ করেছিলেন, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল নারীদের শিক্ষার যাবতীয় দমনমূলক প্রভাবকে দূর করা, স্বল্প মূল্যের সংবাদপত্র পরিবেশনের মাধ্যমে গণশিক্ষার ধারণাকে বাস্তবায়িত করা, নৈশ বিদ্যালয় স্থাপন করা, বয়স্ক শিক্ষার মানোন্নয়ন ঘটানো, বর্ণগত বিভেদের অবসান ঘটানো, মদ্যপান নিষিদ্ধকরণ এবং নিষ্ঠুর প্রথা ও রীতিনীতির অবলুপ্তি। এবং তিনি সুলভ সমাচার পত্রিকার মাধ্যমে সমাজে অবস্থানকারী মানুষদের উদ্দেশ্যে মদ না গরল এমন প্রচার চালিয়েছিলেন। ফলে অতি দ্রুত তার খ্যাতি, কর্মপ্রক্রিয়া বাংলার বিভিন্ন প্রান্তে প্রসারিত হয় এবং বাংলার বাইরে আন্দোলন প্রসার লাভ করে। বলা যায় সমাজ সংস্কার অভিযান মোটামুটি রামমোহন, কেশব চন্দ্র সেন ও দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃথক দৃষ্টিভঙ্গি দ্বারা কম বেশি সমগ্র 19 শতকে এগিয়ে চলতে থাকে। আমরা এই ইউনিটের পরবর্তী পর্বগুলিতে অবশ্যই দেখার চেষ্টা করব রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেনের কর্মসূচি অন্যান্য সংস্কারকদের চিন্তা চেতনাকে আরো কিভাবে প্রভাবিত করল। কেননা সতীদাহ নিবারণে রামমোহন আইন প্রণয়নের পক্ষপাতী না হলেও বিধবা বিবাহ সংস্কারের ক্ষেত্রে কেশবচন্দ্র সেন কিন্তু সরকারি পদক্ষেপে নীতিতে বিশ্বাসী ছিলেন এবং 1867 থেকে 68 খ্রিস্টাব্দে ভারতে ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম বিবাহকে আইনসম্মত করার জন্য সরকারের কাছে আবেদন করে। কারণ ব্রাহ্ম বিবাহ অনুষ্ঠান হিন্দু বিবাহ রীতির সঙ্গে সে অর্থে সঙ্গতিপূর্ণ ছিল না।
তাই প্রথম পর্বের বিলটি বাতিল হওয়ার পর পুনরায় আবার কেশবচন্দ্র সেন উদ্যোগী হন এবং কিছুটা পরিবর্তন সাধনের মাধ্যমে ব্রাহ্মদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য বলে 1872 মার্চে সরকারের দ্বারা এই আইনটি পাশ করাতে বাধ্য হন। পাশ করেন এবং এই নেটিভ ম্যারেজ অ্যাক্ট নাম্বার 3 তে বহু বিবাহ নিষিদ্ধ করা হয়েছিল এবং বিবাহ বিচ্ছেদকে আইন সঙ্গত করা হয়েছিল এবং বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রীর বর্ণ অনুল্লিখিত থাকবে বলে স্থির হয়েছিল এবং বিবাহের বয়সের ক্ষেত্রে পাত্রীর ক্ষেত্রে 14 এবং পাত্রের ক্ষেত্রে 18 বছর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তবে হিন্দু সমাজ ব্রাহ্ম এই বিবাহ আইনকে সে অর্থে মান্যতা দেয়নি। ফলে ব্রাহ্ম আন্দোলন ক্রমে দুর্বল হতে থাকে। এক্ষেত্রে কেশবচন্দ্রের কিছু ভুল সিদ্ধান্ত শেষ পর্যন্ত ব্রাহ্ম আন্দোলন এর গতিকে থামিয়ে দিয়েছে। সব মিলিয়ে রামমোহন রায়ের হাত ধরে যে প্রচেষ্টা সমাজ সংস্কারের ক্ষেত্রে তৈরি হয়েছিল, দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেন তাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আমি আমার পরবর্তী আলোচনায় তাদের অসম্পূর্ণ কাজকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিভাবে এগিয়ে নিয়ে গেলেন এবং অন্যান্য সংস্কারকরা কোন পথে চালিত করলেন সেই বিষয়ের উপর আলোকপাত করব। ধন্যবাদ, নমস্কার।